আশমির ওয়াশরুম থেকে বের হয়ে প্রিয়দর্শিনীকে হাসতে দেখে বলে ওঠে, কি ব্যাপার প্রিয়দর্শিনী, একা একা হাসছো যে? আর উঠলে কখন? আশমিরের গলার আওয়াজ শুনে প্রিয়দর্শিনীর সামনে তাকাতেই দেখতে পায় আশমিরকে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে তার দিকেই আসছে। আশমির এসে প্রিয়দর্শিনীকে সামনাসামনি বসল। প্রিয়দর্শিনীকে চুপ থাকতে দেখে আশমির বলে উঠল, কি হলো প্রিয়দর্শিনী, কি ভাবছো? আশমিরের কথায় প্রিয়দর্শিনী বলে উঠল, কিছু না। ওকে, তাহলে ফ্রেশ হয়ে নাও, আমি নিচে অপেক্ষা করছি তোমার জন্য। আশমিরের কথায় প্রিয়দর্শিনী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে সম্মতি দেয়। আশমির প্রিয়দর্শিনীর দিকে হালকা হেসে রুম থেকে বেরিয়ে যেতে নেয়। দরজার সামনে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ে, পিছনের দিকে তাকায়। প্রিয়দর্শিনীকে উদ্দেশ্য করে বলে ওঠে, শোনো, তুমি যদি ড্রেস চেঞ্জ করতে চাও তাহলে কাবার্ডে তোমার সকল প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবে। তুমি সেখান থেকে যেটা পছন্দ তোমার পরে নিও, কেমন? প্রিয়দর্শিনী আশমিরের কথায় মুচকি হেসে মাথা নাড়ায়। আশমিরও প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে মুচকি হেসে নিচে চলে যায়। আশমির চলে গেলে প্রিয়দর্শিনী বিছানা থেকে উঠে কাবার্ডের সামনে যায় ড্রেস নেওয়ার জন্য। প্রিয়দর্শিনী কাবার্ডের সামনে গিয়ে কাবার্ড খুলতেই পুরো অবাক। কি নেই কাবার্ডে? মেয়েদের সকল যাবতীয় জিনিস কাবার্ডে রাখা আছে, বিভিন্ন রকমের ড্রেসের জুয়েলারি, বোরখা ইত্যাদি ইত্যাদি। প্রিয়দর্শিনী তো হা করে তাকিয়ে আছে। প্রিয়দর্শিনী বিড়বিড় করে বলে ওঠে, এ তো দেখছি পুরো দোকান খুলে বসেছে মিস্টার তালুকদার। আমি না আসার আগেই আমার সব প্রয়োজনীয় জিনিস এনে রেখে দিয়েছে। বলেই মুচকি হাসে প্রিয়দর্শিনী। তারপর কভার থেকে নেভি ব্লু কালারের একটা 3 পিস বের করে তারপর ওয়াশরুমে চলে যায়। আশমির নিচে এসে সিগারেট খাচ্ছিল। ডান হাত দিয়ে প্যান্টের পকেটে ফোন বার করতে নিতেই দেখে ফোন পকেটে নেই। আশমির প্যান্টের সব কটা পকেটে চেক করলো, ফোন না পেয়ে বলে উঠল, ফোনটা কি রুমে ফিরে আসলাম নাকি, দেখে আসি তো। বলেই আশমির নিজের রুমের দিকে হাঁটা ধরে। প্রিয়দর্শিনী একেবারে শাওয়ার নিয়ে বের হয়। প্রিয়দর্শিনী ওয়াশরুমের দরজা লক করে চুল মুছতে মুছতে বিছানার কাছে এসে গলা থেকে ওড়নাটা খুলে বিছানার উপরে রাখে। তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। টাওয়ালটা বিছানার উপরে রেখে জামার পিছনের ফিতা আটকানোর চেষ্টা করতে থাকে। আশমির রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে যায়। বিছানার সামনে তাকাতেই থমকে যায়। দরজার আওয়াজ শুনতে পেয়ে প্রিয়দর্শিনী দরজার দিকে তাকাতেই আশমিরকে দেখে পুরো ভ্যাবাচেকা খেয়ে যায়। সে এখন এই মুহূর্তে আশমিরকে আশা করেনি। প্রিয়দর্শিনী আশমিরের দিকে তাকিয়ে আছে, তার খেয়ালই নেই যে তার শরীরে ওড়না নেই। আশমিরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে। আশমির প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে শুকনো ঢোক গেলে। আশমির প্রিয়দর্শিনীর দিকে নিশালো দৃষ্টিতে তাকিয়েই আছে। প্রিয়দর্শিনী আশমিরের চোখে এক অদ্ভুত নেশা দেখতে পাচ্ছে। আশমির এলোমেলো পায়ে আস্তে আস্তে প্রিয়দর্শিনীর দিকে এগিয়ে আসতে থাকে। তা দেখে প্রিয়দর্শিনী বার কয়েক শুকনো ঢোক গেলে। ততক্ষণে আশমির প্রিয়দর্শিনীর একেবারে কাছে এসে গেছে। তাদের মাঝে মাত্র কয়েক আঙুলের দূরত্ব। প্রিয়দর্শিনী কাঁপা কাঁপা গলায় আশমিরকে বলে ওঠে, আপনি এভাবে কাছে আসছেন কেন? আর বলতে পারল না প্রিয়দর্শিনী। তার আগেই আশমির প্রিয়দর্শিনীর ফর্সা উন্মুক্ত গলায় তার মুখ ডুবিয়ে দেয়। প্রিয়দর্শিনী সাথে সাথে তার চোখ খিঁচে বন্ধ করে আশমিরের শার্টের কলার খামচে ধরে। আশমির প্রিয়দর্শিনীর উন্মুক্ত ফর্সা গলায় নিজের পুরুষালী নরম ঠোঁটজোড়া দিয়ে ছোট ছোট চুমু দিতে থাকে। প্রিয়দর্শিনী পুরো ফ্রিজ হয়ে গেছে, তার যেন নড়ার শক্তিটুকুও নেই। আশমিরের প্রতিটা ঠোঁটের স্পর্শে তার পুরো শরীর কেঁপে কেঁপে উঠছে। প্রিয়দর্শিনী কেঁপে কেঁপে ওঠায় আশমিরের আরও নেশালো লাগে। আশমির ধীরে ধীরে প্রিয়দর্শিনীকে বিছানার কাছে নিয়ে বিছানার উপরে প্রিয়দর্শিনীকে নিয়ে শুয়ে পড়ে। আশমির প্রিয়দর্শিনীর কাঁধ থেকে জামাটা কিছু নামিয়ে দেয়। এতে প্রিয়দর্শিনীর বুকের কালো কুচকুচে তিলটা দেখা যাচ্ছে। আশমির পাগলের মতো প্রিয়দর্শিনীর পুরো গলায় চুমু খেতে থাকে। প্রিয়দর্শিনী ঘাড়ের তিলটাতে ছোট ছোট কয়েকটা চুমু দিয়ে তাতে আলতো করে কামড় বসিয়ে দেয়। এতে প্রিয়দর্শিনী হালকা মৃদুস্বরে আওয়াজ করে। আশমিরের চোখ যায় প্রিয়দর্শিনীর বুকের তিলের দিকে। আশমিরের আরও নেশা লেগে আসে। সাথে প্রিয়দর্শিনীর বুকের তিলটিতে চুমু খেতে থাকে। প্রিয়দর্শিনী আশমিরের চুল খামচে ধরে। ইতিমধ্যে আশমিরের হাত প্রিয়দর্শিনীর জামা ভেদ করে পেটে স্লাইড করতে থাকে। আশমিরের প্রতিটা ছোঁয়ায় প্রিয়দর্শিনী কেঁপে কেঁপে ওঠে। আশমির এবার গলা থেকে মাথা উঠিয়ে প্রিয়দর্শিনীর নরম তুলতুলে ঠোঁটজোড়া আঁকড়ে নিয়ে ডিপলি কিস করতে থাকে। বেশ কয়েক মিনিট সময় নিয়ে প্রিয়দর্শিনীর ঠোঁটজোড়া ছেড়ে দেয়।
আশমির প্রিয়দর্শিনীর মুখ পানে নেশালো দৃষ্টিতে তাকায়। প্রিয়দর্শিনী এখনও চোখ বন্ধ করে আছে। আশমির প্রিয়দর্শিনীর দুই গালে চুমু খায়, তারপরে কপালে চুমু খেয়ে কপালে কপাল ঠেকিয়ে নেশালো কণ্ঠে বলে ওঠে, সরি প্রিয়দর্শিনী, নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। নিজেকে সামলানো বড্ড কষ্ট হয়ে গিয়েছিল। তোমাকে হঠাৎ ওই অবস্থায় দেখে নিজেকে আর সামলাতে পারিনি। সরি। প্রিয়দর্শিনী জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আশমিরের প্রতিটা কথা গরম নিঃশ্বাস প্রিয়দর্শিনীর মুখের উপরে পড়ে। আশমির আবারও নেশালো কণ্ঠে বলে ওঠে, আজকে ছেড়ে দিলাম, বিয়ের পর কিন্তু ছাড়বো না, মনে রেখো প্রিয়দর্শিনী। বলেই আশমির কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ায়। আশমির উঠে যেতেই প্রিয়দর্শিনী চোখ খুলে তাকায়। আশমিরের দিকে তাকাতেই প্রিয়দর্শিনী লজ্জায় চোখ সরিয়ে ফেলে উঠে বসে। হাত দিয়ে কাঁধের জামাটা উঠিয়ে নেয়। বড্ড লজ্জা লাগছে। লজ্জায় তার ফর্সা গালগুলো টমেটোর মতো লাল হয়ে গেছে। প্রিয়দর্শিনী লজ্জায় মাথা নিচু করে রেখেছে। তা দেখে আশমির ঠোঁট কামড়ে হাসে। আশমির প্রিয়দর্শিনীকে উদ্দেশ্য করে বলে, তুমি রেডি হয়ে নিচে এসো, আমি নিচে যাচ্ছি। বলেই আশমির নিচে চলে যায়। যাওয়ার সময় আরেকবার পিছন ফিরে প্রিয়দর্শিনীকে দেখে যায়। আশমিরের যাওয়ার দিকে তাকিয়েছিল প্রিয়দর্শিনী। আশমির যেতেই বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে যায়। চিরুনিটা নিয়ে চুল আঁচড়াতে থাকে। হঠাৎ প্রিয়দর্শিনীর চোখ যায় গলার তিলটার দিকে। প্রিয়দর্শিনী চিরুনিটা টেবিলের উপরে রেখে হাত দিয়ে তিলটা স্পর্শ করে। আশমিরের কামড় দেওয়া জায়গাটা লাল হয়ে গেছে। প্রিয়দর্শিনী হাত দিয়ে কাঁধ থেকে জামাটা কিছুটা নিচু করে। বুকের তিলটার দিকে খেয়াল করে দেখে, সেখানেও সেই একই অবস্থা। প্রিয়দর্শিনী তিলে হাত স্পর্শ করে আয়নার দিকে তাকিয়ে থাকে। আনো মনেই তার ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটে ওঠে। প্রিয়দর্শিনী রেডি হয়ে নিচে নেমে এসে দেখে আশমির ল্যাপটপে খুব মনোযোগ দিয়ে কাজ করছে। মেহরুন আর নৌসিন ডাইনিং টেবিলে বসে বসে গল্প করছিল। প্রিয়দর্শিনীকে আসতে দেখেই মেহরুন ভাবেই বলে চিল্লিয়ে প্রিয়দর্শিনীকে জড়িয়ে ধরল। প্রিয়দর্শিনীও মেহরুনকে জড়িয়ে ধরে। মেহরুনের চিল্লানি শুনে আশমির আর চোখে একবার প্রিয়দর্শিনীর দিকে তাকায়, তারপরে আবার কাজে মন দেয়। মেহরুন প্রিয়দর্শিনীকে ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে, তোমার শরীর কেমন আছে ভাবি? মেহরুনের কথায় প্রিয়দর্শিনীর ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে তোলে বলে, আমি এখন পুরোপুরি সুস্থ আছি মেহু। যাক আলহামদুলিল্লাহ। কালকে তোমার ওই অবস্থা দেখে যে কি পরিমাণের ভয় আমরা পেয়েছিলাম, এখন তুমি সুস্থ আছো, এতেই আমাদের খুশি। মেহরুনের কথায় প্রিয়দর্শিনী হালকা হাসে। নৌসিন প্রিয়দর্শিনীকে উদ্দেশ্য করে বলে ওঠে, প্রিয় খেয়ে নে আয়, তারপর গল্প করিস। নৌসিনের কথায় মেহরুন প্রিয়দর্শিনীর হাত ধরে নিয়ে গিয়ে টেবিলের সামনে চেয়ারে টেনে বসিয়ে দেয়। আশমিরা তালুকদার এসে প্রিয়দর্শিনী, নৌসিন ও মেহরুনের পাতে খাবার বেড়ে দেয়। প্রিয়দর্শিনী আর চোখে বারবার আশমিরকে দেখছে। মেহরুন আর নৌসিন খাওয়া শুরু করে দিয়েছে। প্রিয়দর্শিনী খাচ্ছে না দেখে মেহরুনও প্রিয়দর্শিনীর দিকে তাকায়। আর তাকিয়ে দেখতে পারে প্রিয়দর্শিনী আর চোখে আশমিরকে বারবার দেখছে। তা দেখে মেহরুন মিটিমিটি হাসে। প্রিয়দর্শিনীকে একটু লজ্জা দেওয়ার জন্য একটু জোরেই বলে ওঠে, ভাবি, আমার সুদর্শন দা ভাইয়ের দিকে এভাবে বারবার আর চোখে না তাকিয়ে সোজাসুজি তাকিয়ে দেখতে পারো। আফটার অল তোমার হবু হাজবেন্ড বলে কথা, আমরা কিন্তু কেউ কিছু মনে করব না। মেহরুনের কথায় আশমির ল্যাপটপ থেকে চোখ তুলে তাকায় প্রিয়দর্শিনীর দিকে। বাকি সবাইও তাকায়। প্রিয়দর্শিনী তো লজ্জায় মাথা নিচু করে রেখেছে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। আশমির প্রিয়দর্শিনীর অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসে। পাশ থেকে আশমিরা তালুকদার মেহরুনের মাথায় হালকা চড় মেরে বলে ওঠে, বড্ড পেকেছিস তাই না? তোর এত দিকে নজর কেন দিতে হবে শুনি? চুপচাপ খা। আশমিরা তালুকদারের কথা শুনে মেহরুন মুখ ভেঙচি কেটে খেতে শুরু করে দেয়। প্রিয়দর্শিনীও চুপচাপ খেতে থাকে। বেশ ভালোই লজ্জা পেয়েছে সে তো মনে মনে ভেবেই নিয়েছে তা আর আশমিরের দিকে তাকাবেই না। খাবার শেষ হলে নৌসিন, মেহরুন কিছু সময় গল্প করে। আমজাদ তালুকদার আর আদ্রিয়ান তালুকদার একটা জরুরি কাজের জন্য অফিসে গেছেন। যদিও আদ্রিয়ানের আজকে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তবুও কাজ থাকায় ভোরবেলায় চলে গেছে। আশমিরা তালুকদার আশমিরের পাশে এসে বলে, বাবা, তুমি গিয়ে নৌসিন আর প্রিয়দর্শিনীর মাকে দিয়ে এসো। ও বাড়ি থেকে সকালে 2-3 বার ফোন করেছে। আমি বলেছিলাম তোমরা ঘুমিয়ে আছো, এখন গিয়ে ওদের দিয়ে এসো। আশমিরা তালুকদারের কথায় আশমির শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। প্রিয়দর্শিনী চলে যাবে দেখে আশমিরের মনটা বেশ খারাপ হয়ে যায়।
প্রিয়দর্শিনীরও মনটাও অজান্তেই খারাপ হয়ে আসে। আশমিরা তালুকদার নওশিন আর প্রিয়দর্শিনীকে উদ্দেশ্য করে বলেন রেডি হয়ে নিতে। দুজনেই মাথা নাড়িয়ে সায় জানিয়ে উপরে চলে যায় রেডি হতে। আশমির প্রিয়দর্শিনীর যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আয়নার সামনে বোরখা পরে দাঁড়িয়ে আছে, চুল বাঁধছে প্রিয়দর্শিনী। ঠিক সেই সময় আশমির রুমে আসে। প্রিয়দর্শিনীকে রেডি হতে দেখে সে আর প্রিয়দর্শিনীর দিকে না গিয়ে কাপড়ের দিকে চলে যায় জামা কাপড় নিয়ে চেঞ্জ করার জন্য। প্রিয়দর্শিনী আশমিরকে দেখে প্রথমে ভেবেছিল হয়তো আশমির তখনকার মতো আবার কাছে আসবে, তাই কিছুটা কাচুমাচু ভয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিন্তু প্রিয়দর্শিনীকে ভুল প্রমাণ করে আশমির। আশমির ওয়াশরুমে চলে যেতেই প্রিয়দর্শিনী একটা সস্থির নিঃশ্বাস ফেলে তারপর আবার চুলাচানোতে মন দেয়। 2-3 মিনিট বাদে আশমির ওয়াশরুম থেকে চেঞ্জ করে বেরিয়ে আসে। আশমির বাইরে এসে দেখে প্রিয়দর্শিনী এখনও তার লম্বা চুলগুলো আঁচড়ে খোপা করতে ব্যস্ত। আশমির প্রিয়দর্শিনীর দিকে ধীর পায়ে এগিয়ে যায়। প্রিয়দর্শিনী আয়নায় আশমিরের উপস্থিতি দেখতে পেয়ে কিছুটা জড়সড় হয়ে পড়ে। প্রিয়দর্শিনী কিছু বুঝে ওঠার আগেই আশমির প্রিয়দর্শিনীর কাছে গিয়ে পিছন থেকে প্রিয়দর্শিনীকে শক্ত করে জড়িয়ে ধরে, ঘাড়ে মুখ গুজে দেয়। সাথে সাথে প্রিয়দর্শিনীর খোপায় বাঁধা হাত দুটো ছেড়ে দেয়। পিছন থেকেই প্রিয়দর্শিনীর ঘাড়ে মুখ গুজে ছোট ছোট চুমু দিতে থাকে। প্রিয়দর্শিনীর সাথে সাথে আশমিরের হাত খামচে ধরে। আশমির প্রিয়দর্শিনীকে সামনের দিকে ফিরিয়ে গলায় মুখ ডোবায়। প্রিয়দর্শিনীর পুরো শরীর কাঁপছে। আশমির এক হাত দিয়ে প্রিয়দর্শিনীর কোমর আঁকড়ে ধরে আছে, আর অন্য হাত দিয়ে প্রিয়দর্শিনীর বোরখার সামনে বুকের উপরে 3টে বোতাম খোলে। জামাটা একটু নিচু করিয়ে বুকের তিলটাতে চুমু খেতে থাকে। প্রিয়দর্শিনী আশমিরের চুল খামচে ধরে আছে। আশমির বুকের তিলটাতে আলতো কামড় দিয়ে ছেড়ে দেয়। প্রিয়দর্শিনীর ঠোঁটে পরপর 3টে ছোট ছোট চুমু দিয়ে প্রিয়দর্শিনীকে শক্ত করে জড়িয়ে ধরে। নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না প্রিয়দর্শিনী, কিন্তু বাধ্য হয়ে যেতে দিতে হচ্ছে। খুব তাড়াতাড়ি তোমাকে আমার কাছে নিয়ে আসবো। তোমাকে ছাড়া থাকতে পারছি না, আর নিজেকে বড্ড অসহায় লাগছে। তোমার এত কাছে এসেও বারবার নিজেকে বহু কষ্টে দূরে সরিয়ে নিচ্ছি। আমার জন্য এটা অনেক কঠিন হয়ে পড়ছে প্রিয়দর্শিনী। প্রিয়দর্শিনী চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, পুরো শরীর তার কাঁপছে। আশমিরের এত কাছে আসায় তার বারবার কেমন যেন আলাদা একটা অনুভূতির সাথে পরিচয় হচ্ছে। সে বুঝতে পারছে না। আশমির প্রিয়দর্শিনীকে ছেড়ে কপালে চুমু দিয়ে বলে ওঠে, রেডি হয়ে নাও প্রিয়দর্শিনী, আমি নিচে অপেক্ষা করছি। বলেই আশমির নিচে চলে যায়। প্রিয়দর্শিনী ঠায় দাঁড়িয়ে আছে, তার শরীরে যেন কোনো শক্তি পাচ্ছে না। প্রিয়দর্শিনীর পুরো শরীর কাঁপছে। প্রিয়দর্শিনী আর নৌশিন নিচে আশমিরা তালুকদার আর মেহরুনের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। বাহিরে আসতেই প্রিয়দর্শিনী দেখতে পায় আশমির রেডি হয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়দর্শিনী আশমিরকে মুগ্ধ হয়ে দেখছে। আশমিরকে অসম্ভব সুন্দর লাগছে, পুরাই কিলার লুক। যে কোনো মেয়ে তার প্রেমে পড়তে বাধ্য। আশমির ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়েতেই দেখতে পায় নৌশিন ও প্রিয়দর্শিনীকে। আশমির হালকা মুচি হেসে সাথে সাথে প্রিয়দর্শিনীর মনে হলো তার বুকে এসে লেগেছে। ইস, কি সুন্দর হাসি! তার মুচকি হাসিতে যেন হাজারো মুগ্ধতা। নৌশিন গিয়ে পিছনের সিটে বসে পড়ে। আশমির প্রিয়দর্শিনীকে দেখে গাড়ির সামনের দরজাটা খুলে দেয়। প্রিয়দর্শিনী আশমিরের দিকে তাকিয়ে মুচকি হাসে, নেকাপের নিচে, তারপর গাড়িতে বসে পড়ে। আশমিরও গাড়িতে বসে পড়ে। একবার প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে গাড়ি চালানো শুরু করে দেয়। আশমির গাড়ি চালাতে চালাতে লুকিং গ্লাসে আর চোখে বারবার প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে থাকে। প্রিয়দর্শিনী গাড়ির জানলা দিয়ে ব্যস্ত শহরটাকে দেখতে থাকে। প্রায় 1 ঘন্টা পর আশমিররা এসে পৌঁছায় নৌসিনদের বাসার সামনে। বাসার সামনে আসতেই নৌসিন গাড়ি থেকে নেমে বিদায় নিয়ে চলে যায় বাড়ির ভিতরে। প্রিয়দর্শিনী যেই নামতে যাবে তখনই আশমির প্রিয়দর্শিনীর হাত ধরে ফেলে। প্রিয়দর্শিনী সাথে সাথে আশমিরের দিকে প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকায়। আশমির গাড়ির জানলার কাঁচগুলো উঠিয়ে দেয়। এতে প্রিয়দর্শিনী কিছুটা কাচুমাচু হয়ে যায়। প্রিয়দর্শিনী কিছু বলতে যাবে তার আগেই আশমির প্রিয়দর্শিনীর নেকাপটা উপরে উঠিয়ে ফেলে। তা দেখে প্রিয়দর্শিনী বলে ওঠে, কি করছেন? আশমির প্রিয়দর্শিনীকে আর কিছু বলতে না দিয়েই ঠোঁটে ঠোঁট ডোবায়। সাথে সাথে প্রিয়দর্শিনীর চোখজোড়া রসগোল্লার মতো বড় হয়ে যায়। আশমির প্রিয়দর্শিনীকে এক টানে নিজের কোলের উপরে বসিয়ে আবার চুমু দিতে থাকে।
আশমিরের এক হাত প্রিয়দর্শিনীর কোমর আঁকড়ে ধরে আছে, অন্য হাত দিয়ে প্রিয়দর্শিনীর গলা আঁকড়ে ধরে আছে। প্রিয়দর্শিনী আশমিরের শার্টের কলার খামচে ধরে আছে। এবার প্রিয়দর্শিনীও আশমিরের সাথে সাথে রেসপন্স করতে থাকে। বেশ কিছু সময় নিয়ে আশমির প্রিয়দর্শিনীর ঠোঁট ছেড়ে দিয়ে প্রিয়দর্শিনীর ঠোঁটে ছোট ছোট কয়েকটা চুমু দিয়ে কপালে কপাল ঠেকায়। দুজনের নিঃশ্বাসই ভারী হয়ে আসছে, দুজনেই জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আশমির নিজের বৃদ্ধ আঙুল দিয়ে প্রিয়দর্শিনীর ঠোঁট মুছতে মুছতে নেশালো কণ্ঠে বলে ওঠে, সাবধানে থেকো প্রিয়দর্শিনী, রাতে তোমায় ফোন করব। আর হ্যাঁ, ঠিক মতো কিন্তু খাওয়া দাওয়া করবে। এবার চলে যাও প্রিয়দর্শিনী, আমার আর তোমার কাছে থাকাটা ঠিক হবে না, না হলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। তুমি চলে যাও প্রিয়দর্শিনী, চলে যাও। বলেই আশমির প্রিয়দর্শিনীকে ছেড়ে দেয়। প্রিয়দর্শিনী ছাড়া পেতেই গাড়ির দরজা খুলে বেরিয়ে দৌড়ে বাড়ির দিকে চলে যেতে থাকে। আশমির প্রিয়দর্শিনীর যাওয়া পানেই তাকিয়েছিল। প্রিয়দর্শিনী বাড়ির দরজার কাছে গিয়ে থেমে যায়। কি মনে করে একবার আশমিরের দিকে ফিরে তাকায়। প্রিয়দর্শিনী পিছন ফিরে দেখে আশমির তার দিকেই তাকিয়ে আছে। প্রিয়দর্শিনী কাঁপা কাঁপা পায়ে আশমিরের দিকে আবার ফিরে আসে। আশমির প্রিয়দর্শিনীকে দেখে আদুরে কণ্ঠে বলে ওঠে, কিছু বলবে প্রিয়দর্শিনী? প্রিয়দর্শিনী আমতা আমতা করে বলে, আপনি বাড়ির সামনে থেকে চলে যাবেন, ভেতরে আসবেন না। আশমির প্রিয়দর্শিনীর কথায় বাঁকা হেসে বলে, ভেতরে গেলে কি খেতে দেবে আমায় শুনি? আশমিরের কথায় প্রিয়দর্শিনী সোজা সাপটা উত্তর, আপনি যা যা দেখতে চাইবেন। তাই? হুম। আশমির এবার প্রিয়দর্শিনীর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে ওঠে, আমি ভেতরে গেলে এটা তোমার জন্য বিপদ প্রিয়দর্শিনী। বারবার নিজেকে এতটা কন্ট্রোল আমি করতে পারবো না, তাই আমার এখন যাওয়া উচিত। অন্য একদিন আসবো না হয়। বলেই আশমির প্রিয়দর্শিনীর নেকাপের উপর দিয়েই ছোট করে ঠোঁটে চুমু খেয়ে গাড়ির ভিতরে মাথা ঢুকিয়ে ফেলে। প্রিয়দর্শিনী তো লজ্জায় পুরো মাথা নিচু করে রেখেছে। আশমির এবার প্রিয়দর্শিনীকে বলে ওঠে, এবার ভেতরে যাও প্রিয়দর্শিনী, আমার কিছু আর্জেন্ট কাজ আছে। আমি এখন যাই, কেমন? রাতে কল করব। প্রিয়দর্শিনী আশমিরের কথায় তার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ভিতরে চলে যায়। আশমির প্রিয়দর্শিনীর বাড়ির ভিতরে যাওয়া অবধি তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় অফিসের উদ্দেশ্যে। প্রিয়দর্শিনীকে একা আসতে দেখে পৃথা বেগম বলে ওঠেন, কিরে প্রিয়, তুই একা এলি যে? নৌসিন যে বলল আশমির ও এসেছে, তাহলে আশমিরকে দেখছি না যে? পৃথা বেগমের কথায় প্রিয়দর্শিনী বলে ওঠে, আম্মু উনি তো চলে গেছেন। প্রিয়দর্শিনীর কথায় পৃথা বেগম বলে ওঠে, চলে গেছেন মানে? ওনার নাকি জরুরি কোনো কাজ আছে, তাই চলে গেছেন। পৃথা বেগম প্রিয়দর্শিনীর উপরে কিছুটা রাগ দেখিয়ে বলে ওঠে, মানে কি? ছেলেটা যেতে চাইলো আর তুই যেতে দিলি? এত দূর এসে ছেলেটা বাড়ির সামনে থেকে চলে গেছে। পৃথা বেগমের রাগী কণ্ঠ শুনে প্রিয়দর্শিনীর মুখটা কিছুটা কাচুমাচু হয়ে বলে, আমার কি দোষ আম্মু? আমি তো বলেছিলাম আসতে, উনিই তো আসলেন না, বলল অন্য একদিন আসবে। তাই বলে তুই সেটা মেনে নিবি? পৃথা বেগমের কথা শুনে পাশ থেকে রেবেকা বেগম বলে ওঠে। পৃথা বেগম কিছু বলতে নিলেই রেবেকা বেগম থামিয়ে দেন পৃথা বেগম আর কিছুই বলেন না। প্রিয়দর্শিনী রেবেকা বেগমের কথা অনুযায়ী চলে যায় নিজের ঘরের দিকে। রাতে প্রিয়দর্শিনী আর নৌসিন বেশ কিছু সময় গল্প করে, খাওয়া দাওয়া করে। নামাজ আদায় করেই যে যার ঘরে চলে আসে ঘুমাতে। প্রিয়দর্শিনী নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এসে নিজের লম্বা চুলগুলো যত্ন সহকারে বিনুনি করতে থাকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। প্রিয়দর্শিনীর বিনুনি করার প্রায় শেষের দিকে তার ফোনটা বেজে ওঠে। প্রিয়দর্শিনীকে ফোন দিয়েছে কে দেখতে তড়ি ঘড়ি করে বাকি বিনুনি করাটা শেষ করে ফোনটা হাতে তুলতেই দেখতে পায় অপরিচিত নাম্বার। প্রিয়দর্শিনীর কপালে 3টে ভাঁজ পড়ে। সে ভাবতে থাকে এই রাত 12টার দিকে তাকে কে ফোন করতে পারে। তখনই প্রিয়দর্শিনীর মাথায় আসে আশমিরের কথা। প্রিয়দর্শিনী কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে হালকা রাগী পুরুষালী কণ্ঠ, ফোন রেখে কোথায় থাকো? এত সময় লাগে ফোন রিসিভ করতে? আশমিরের কথায় প্রিয়দর্শিনী কাঁপা কাঁপা গলায় বলে, আসসালামু আলাইকুম। আশমির সালামের উত্তর নেয়। প্রিয়দর্শিনী বলে ওঠে, আসলে আমি চুল বাঁধছিলাম। প্রিয়দর্শিনীর কথায় আশমির কিছুটা রাগ দমিয়ে নরম আদুরে কণ্ঠে বলে ওঠে, রাতে খেয়েছো? আশমিরের আদুরের কণ্ঠ শুনে প্রিয়দর্শিনীর মনে ভালো লাগা কাজ করে। প্রিয়দর্শিনী ছোট করে উত্তর দেয়, আপনি খেয়েছেন? না। প্রিয়দর্শিনী হালকা অবাক হয়ে বলে, কেন খাননি? রাত 12টা বাজে আর আপনি এখনো খাননি?
প্রিয়দর্শিনী যে আশমিরকে নিয়ে ভাবে তা শুনে আশমিরের ঠোঁটে কোনায় হাসি ফুটে ওঠে। আশমির প্রিয়দর্শিনীর কথায় উত্তর দেয়। খিদে নেই তাই খাইনি। আশমিরের কথা শুনে প্রিয়দর্শিনী মৃদু রাগ দেখিয়ে বলে ওঠে। খিদে নেই বললেই হয় নাকি? রাতে খাবার না খেয়ে ঘুমোতে হয় না, আমার আম্মু বলে। আর এত বড় রাত খালি পেটে ঘুমাবেন কিভাবে শুনি? যান গিয়ে এক্ষুনি খেয়ে নিন যান। প্রিয়দর্শিনীর কথা শুনে আশমির হালকা হেসে বলে। বাহ, মিসেস আশমির তালুকদারের দেখছি তার হাজবেন্ডকে নিয়ে খুব টেনশন হচ্ছে। তা কি ব্যাপার শুনি? মিসেস তালুকদার কি এই আশমিরকে ভালোবেসে ফেললো নাকি? আশমিরের কথায় প্রিয়দর্শিনী ভেবা চাকা খেয়ে গেল। কি বলবে ভেবে পাচ্ছে না। প্রিয়দর্শিনী চুপ দেখে আশমিরকে বলে ওঠে। কি হলো চুপ যে? প্রিয়দর্শিনী এবার আমতা আমতা করে বলে উঠল। না তো তেমন কিছু না, আপনি রাতে খাননি তাই বললাম। আশমির প্রিয়দর্শিনীর কথায় মুচকি হাসে। সে ভালো করেই বুঝতে পেরেছে তার প্রিয়দর্শিনী তার প্রেমে পড়েছে। বুঝতে পেরেছি। হুম। ঘুমাবে না? হ্যাঁ ঘুমাবো, ঠিক ওকে, তাহলে ঘুমিয়ে পড়ো। আছে। আচ্ছা তাহলে রাখছি, আল্লাহ হাফিজ। বলেই যখন আশমির ফোন কাটতে যাবে তখনই প্রিয়দর্শিনী তড়িঘড়ি করে বলে ওঠে। শুনুন। কিছু বলবে? প্রিয়দর্শিনী আমতা আমতা করে বলে ওঠে। না মানে বলছিলাম কি রাতে খেয়ে ঘুমাবেন। আশমির প্রিয়দর্শিনীর কথা শুনে হালকা হেসে বলে। ওকে বউ, খেয়ে ঘুমাবো। আশমিরের মুখে বউ কথাটা শুনে প্রিয়দর্শিনী লজ্জায় গাল লাল হয়ে গেছে। ঠোঁটের কোণে তার অজান্তেই হাসি ফুটে ওঠে। আশমির বলে ওঠে। আর কিছু বলবে? প্রিয়দর্শিনী আশমিরের কথা শুনে বলে ওঠে। না। ওকে তাহলে ঘুমাও কেমন? আচ্ছা। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে মেহেন্দির দিন চলে এসেছে। তালুকদার বাড়ি পুরো আলোয় আলোয় ভরে তুলেছে। তালুকদার বাড়ির দিকে যারা যারা তাকাচ্ছে তারাই পুরো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সবারই চোখ যেন তালুকদার বাড়ি থেকে সরছেই না। নৌসিনদের বাড়ি ও আজ সাজানো হয়েছে। মেহেন্দি অনুষ্ঠান আজ যার যার বাড়িতে করানো হবে। যদিও তালুকদার বাড়ি থেকে বলা হয়েছিল একসাথে মেহেন্দি অনুষ্ঠানটা করতে, কিন্তু প্রকাশ তা না করে দিয়েছে। মেহেন্দি আর হলুদ অনুষ্ঠানটা যার যার বাড়িতে থেকেই সে করতে চায়, তাই কেউ আর কথা বাড়ায়নি। এই কয়েকদিনে প্রিয়দর্শিনী আশমিরের সাথে অনেকটা ফ্রি হয়ে গেছে। আশমিরের জন্য তার মনে আলাদা একটা অনুভূতি তৈরি হয়েছে। প্রিয়দর্শিনী সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে এই অনুভূতিটা তার আশমিরের জন্য ভালোবাসার। প্রিয়দর্শিনী আশমিরকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছে। মেহরুন আর প্রকাশের সম্পর্কটাও আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়েছে। প্রকাশ কিছুদিন আগেই তার মনের কথা মেহরুনকে জানিয়েছে, আর মেহরুনও রাজি হয়ে গেছে, কারণ তার মনেও প্রকাশকে নিয়ে আলাদা অনুভূতি ছিল। তাদের সম্পর্ক বেশ ভালোই যাচ্ছে। নৌসিনদের বাসায় ঘরোয়াভাবে মেহেন্দির অনুষ্ঠান করা হচ্ছে। আশমিরদের বাড়িতেও ঘরোয়াভাবে অনুষ্ঠান করা হচ্ছে। আশমির আর আদ্রিয়ান দুই ভাই মিলে প্রিয়দর্শিনী ও নৌসিনের জন্য দুজন মেহেন্দি আর্টিস্ট পাঠিয়েছে। তারা এসে ইতিমধ্যে দুজনকে মেহেন্দি পরানো শুরু করে দিয়েছে। প্রিয়দর্শিনী ও নৌসিনকে আজ সবুজ কালারের শাড়ি পরানো হয়েছে, সাথে ফুলের গহনা। প্রিয়দর্শিনীর মুখে কিছুই দেয়নি, শুধু হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়েছে আর ফুলের গহনা, চুলগুলো ছেড়ে দেওয়া, ব্যাস এইটুকুই। নৌসিনও একইভাবে সেজেছে, তবে তার মুখে একদম হালকা সাজ। মেহেন্দি আর্টিস্ট তাদেরকে মেহেন্দি পরাচ্ছে। প্রিয়দর্শিনী কিছু সময় বসে থাকতেই তার কোমর পুরো ধরে গেছে। সে আর বসে থাকতে পারছে না, কিন্তু সে তো বলতেও পারছে না। তার উপরে প্রিয়দর্শিনীর পেয়েছে বড্ড খিদে। সেই সকালে খেয়েছে আর এখন 8টা বাজে। খিদেতে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। প্রকাশ কোথা থেকে ক্যামেরা নিয়ে আসে। প্রিয়দর্শিনী ও নৌসিনের উদ্দেশ্যে বলে ওঠে। দেখি দেখি তাকা তো। প্রকাশের কথায় নৌসিন ও প্রিয়দর্শিনী তাকাতেই প্রকাশ ছবি তুলতে শুরু করে। প্রিয়দর্শিনী ভাইয়ের কাণ্ড দেখে হালকা হাসে। প্রকাশ বেশ অনেকগুলো ছবি তুলে তখনই প্রকাশের ফোনে কল বেজে ওঠে। প্রকাশ ক্যামেরা রেখে ফোনটা সামনে ধরে দেখে আশমির ভিডিও কল করছে। প্রকাশ ফোনটা রিসিভ করেই সামনে ধরে বলে, কি রে শালা, কি খবর তোর? আমার বন্ধুকে ছাড়া বুঝি তোর ভালো লাগে না? এই আমি তো শালা হলাম কবে? প্রকাশ হেসে বলে, হতে কতক্ষণ শুনি? মানে? প্রকাশ কথা ঘুরিয়ে বলে,
কিছু না, বল কি জন্য ফোন করছিস? আশমিরের প্রিয়দর্শিনীর কথা মনে পড়তেই বলে ওঠে, প্রিয়দর্শিনী কোথায়? ওকে একটু দেখাবি? আমার না ওকে খুব দেখতে ইচ্ছে করছে। আশমিরের কথায় প্রকাশ হালকা হেসে ক্যামেরা পিছনে ফিরিয়ে দেয়। আশমির সঙ্গে সঙ্গে 440 ভোল্টের ঝটকা খায় প্রিয়দর্শিনীকে দেখে। অসম্ভব সুন্দর লাগছে আজ তার প্রিয়দর্শিনীকে। এই প্রথম প্রিয়দর্শিনীকে শাড়ি পরিহিত অবস্থায় দেখে। মুখে কোনো সাজ নেই, সবুজ রঙের সাথে লাল গোলাপের গহনা কি মোহনীয় লাগছে। আশমির মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, চোখের পলকও সে ফেলছে না। প্রিয়দর্শিনীর ক্ষীরে আর থাকতে পারছে না, মুখটা কেমন মলিন করে আছে। আশমির তা দেখে প্রকাশকে বলে ওঠে, প্রকাশ, প্রিয়দর্শিনী মনে হয় কোনো সমস্যা হচ্ছে, দেখ তো কি হয়েছে। আশমিরের কথায় প্রকাশ ভ্রু কুঁচকে তাকায় প্রিয়দর্শিনীর দিকে। তাকিয়ে দেখে প্রিয়দর্শিনীর মুখটা একেবারে মলিন হয়ে গেছে। প্রকাশ ফোন পকেটে রেখে প্রিয়দর্শিনীর কাছে গিয়ে আস্তে করে বলে ওঠে, তোর কি কোনো সমস্যা হচ্ছে বনু? এইভাবে মুখটা মলিন করে বসে আছিস যে? প্রিয়দর্শিনী এতক্ষণ প্রকাশকে পেয়ে মুখটাকে মলিন করে বলে ওঠে, দা ভাই, আমার না প্রচণ্ড খিদে পেয়েছে। সে সকালবেলা খেয়েছিলাম, খিদেতে মনে হচ্ছে ইঁদুর দৌড়চ্ছে। তার উপর এখানে বসে থাকতে থাকতে কোমরে ব্যথা হয়ে গেছে। কাউকে প্লিজ বলো না আমায় কিছু খাইয়ে দিতে। খাবারের জন্য পেটের ভেতর ইঁদুররা মনে হচ্ছে আন্দোলন শুরু করে দিয়েছে। প্রিয় দর্শনীর কথায় প্রকাশ হালকা হাসে। ফোন ওপাশ থেকে আশমির ঠোঁট কামড়ে হাসে প্রিয় দর্শনীর কথা শুনে। প্রকাশ প্রদর্শনীকে উদ্দেশ্য করে বলে, এইটা আগে বলতে পারতি না? খিদে পেয়েছে, কাউকে বললে পারতি। বলতে লজ্জা লাগলে আমাকে ডাক দিতি। আমি তো এখানেই ছিলাম। আচ্ছা, তুই 2 মিনিট এখানে বস, আমি গিয়ে তোর জন্য খাবার নিয়ে আসছি। প্রকাশের কথায় প্রিয়দর্শিনীর হালকা মাথা নাড়ায়। প্রকাশ উঠে চলে যায় রান্না ঘরের দিকে। রান্নাঘরে গিয়ে প্রকাশ ফোনটা সামনে রেখে বলে ওঠে, আশমির, এখন রাখি, আমি বোনকে খাইয়ে দিয়ে তোকে কল করছি। আশমির প্রকাশের কথায় সায় জানিয়ে ফোনটা কেটে দেয়। প্রকাশ খাবার নিয়ে প্রিয়দর্শিনীর কাছে গিয়ে প্রিয়দর্শিনীকে খাইয়ে দিতে থাকে, সাথে নওশিনকেও। মেহেন্দি দেওয়া শেষ হলে প্রিয়দর্শিনী নিজের মেহেন্দি রাঙা হাতের দিকে তাকায়। 2 হাতের তালুতে ঠিক মাঝখানটায় খালি জায়গায় আশমিরের বউ লেখা। আশমিরের বউ লেখাটা দেখে প্রিয়দর্শিনীর অজান্তেই মুখে হাসি ফুটে ওঠে। প্রকাশ বসে বসে গেমস খেলছিল, তখনই তার ফোনে একটি মেসেজ আসে। গেমস থেকে বের হয়ে মেসেজটা অন করে পড়তে থাকে। মেহেরুন মেসেজ করেছে। প্রকাশ মেসেজটা পড়ে ওকে বলে, ফোনটা পকেটে রেখে চলে যায় ওপরে। প্রিয়দর্শিনী মেহেন্দিটা ধুয়ে টাওয়ালে হাত মুছতে মুছতে ঘরে আসে। কাবার থেকে জামা বের করে চেঞ্জ করার জন্য তার পরনের শাড়িটি এখনও খোলা হয়নি। প্রিয়দর্শিনী কাবার্ড খুলতে যাবে, তখনই প্রকাশ তার দরজায় নক করে। প্রিয়দর্শিনী গিয়ে দরজা খুলে দেখে প্রকাশ। প্রিয়দর্শিনী কিছু বলতে যাবে, তখনই প্রকাশ বলে ওঠে, আমার সাথে চল। প্রিয়দর্শিনী ভ্রু কুঁচকে বলে, এই রাত 11টার দিকে কোথায় যাব শুনি? প্রকাশ কিছুটা বিরক্ত নিয়ে বলে, তোকে এত কথা কে বলতে বলেছে? আমি যখন বলছি আমার সাথে যাবি, তাহলে তোকে যেতে হবে। প্রিয়দর্শিনী আর কিছু না বলে শুধু বলে, তাহলে শাড়িটা চেঞ্জ করে আসি, তুমি একটু বসো। প্রয়োজন নেই, এভাবে চল। কিন্তু দা ভাই। প্রকাশ কিছুটা রাগী কণ্ঠে বলে, কোনো কিন্তু ফিন্তু না, চল আমার সাথে। বলেই প্রকাশ প্রিয়দর্শিনীর এক হাত ধরে টেনে নিয়ে যাওয়া শুরু করলো। প্রিয়দর্শিনী ভাইয়ের এমন কাণ্ডে কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে প্রকাশের দিকে। প্রকাশ বাইকে উঠে প্রিয়দর্শিনীকে ইশারা করে বাইকে উঠতে। প্রিয়দর্শিনীও কোনো কথা না বলে চুপচাপ উঠে পড়ে। প্রকাশ বাইক স্টার্ট দেয়। বেশ কয়েক মিনিট পর বাইক এসে থামে বিশাল বড় একটা ফার্ম হাউসের সামনে। প্রিয়দর্শিনী হাঁ করে তাকিয়ে আছে। অসম্ভব সুন্দর একটা ফার্ম হাউস। প্রিয়দর্শিনী 4-5টায় চোখ বুলিয়ে বুলিয়ে তাকিয়ে দেখছে। প্রকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, দা ভাই, এটা আমরা কোথায় এসেছি? তা কিছু সময় পরে গেলেই বুঝতে পারবি। বলেই প্রকাশ পকেট থেকে একটা কালো রঙের রুমাল বের করে। চোখ বেঁধে দেয় প্রিয়দর্শিনীর। তা দেখে প্রিয়দর্শিনী বলে ওঠে, কি হলো দা ভাই, আমার চোখ কেন বেঁধেছো? কথা না বাড়িয়ে চুপচাপ চল আমার সাথে। বলেই প্রকাশ প্রিয়দর্শিনীকে নিয়ে হাঁটা শুরু করলো। তারপরে ভিতরে ঢুকে প্রিয়দর্শিনীর হাতটা ছেড়ে দিয়ে চলে গেল। প্রিয়দর্শিনী প্রকাশকে বলে ওঠে, দা ভাই, আমরা কোথায় এসেছি? আমার হাত ছেড়েছো কেন? প্রকাশ কোনো কথা বলছে না। প্রিয়দর্শিনী কোনো আওয়াজ পাচ্ছে না দেখে আবারও বলে ওঠে,
কি হলো দা ভাই, কথা বলছো না কেন? এবারও প্রকাশের কোনো আওয়াজ না শুনতে পেরে প্রিয়দর্শিনী ভয়ে গলা শুকিয়ে আসছে। প্রিয়দর্শিনীর পুরো শরীর কাঁপছে। প্রিয়দর্শিনী কাঁপা কাঁপা হাতে তার চোখের বাঁধন খুলে ফেলে। চোখ খুলতেই চারপাশ অন্ধকার দেখতে পায়। প্রিয়দর্শিনী ঘাবড়ে যায়। চারপাশটা পুরো অন্ধকার কেন? কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। প্রিয়দর্শিনী এবার কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, দা ভাই কোথায় তুমি? দেখো আমার খুব ভয় লাগছে, তুমি এখানে থাকলে প্লিজ সাড়া দাও দা ভাই। কিন্তু প্রকাশ এবারও কোনো সাড়া দিল না। প্রিয়দর্শিনী অনেকবার প্রকাশকে ডাকে, কিন্তু প্রকাশের কোনো সাড়াই পায় না। এবার প্রিয়দর্শিনী ভয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে কাঁদতে শুরু করে। হঠাৎই তার কাছে কেউ এসে তার শাড়ি ভেদ করে উন্মুক্ত পেটে ঠান্ডা হাত দিয়ে চেপে ধরে। প্রিয়দর্শিনী ভয়ে কেঁপে ওঠে। তার গলা শুকিয়ে আসছে, কথা বলার শক্তি পাচ্ছে না। আগন্তুক লোকটি প্রিয়দর্শিনীর কাঁধ থেকে শাড়ির আঁচল ফেলে দিয়ে মুখ ডুবিয়ে চুমু খেতে থাকে। প্রিয়দর্শিনী কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আশমির। আশমির প্রিয়দর্শিনীর গলা থেকে মুখ উঠিয়ে সঙ্গে সঙ্গে উত্তর দেয়। প্রিয়দর্শিনী সাথে সাথে আশমিরকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে ওঠে। আশমির কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়। হঠাৎ প্রিয়দর্শিনীর কান্নার করার কারণটা সে বুঝতে পারছে না। আশমির তড়ি ঘড়ি করে প্রিয়দর্শিনীকে দুই হাতে আগলে নিয়ে বলে ওঠে, কি হলো প্রিয়দর্শিনী, কাঁদছো কেন? কি হলো প্রিয়দর্শিনী, চুপ কেন, বলো কাঁদছো কেন? প্রিয়দর্শিনী কেঁদেই যাচ্ছে। আমি কি কিছু করেছি প্রিয়দর্শিনী, নাকি আমার ছোঁয়ায় তোমার খারাপ লাগছে? প্রিয়দর্শিনী আশমিরের কথায় কাঁদতে কাঁদতে বলে ওঠে, না। তাহলে কাঁদছো কেন জান, বলো আমায়। তুমি এভাবে কান্না করলে যে আমার ভালো লাগে না। বলো কি হয়েছে? প্রিয়দর্শিনী আশমিরকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, না না, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আশমির। হঠাৎ করে এভাবে অন্ধকার দেখে, তার উপর হঠাৎ কারোর হাতে ছোঁয়া পেয়ে আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম। আশমির এবার একটু শান্তির নিঃশ্বাস ফেলে। আশমির ভেবেছিল কিনা কি হয়েছে। আশমির প্রিয়দর্শিনীকে আরেকটু নিজের সাথে মিশিয়ে আদুরে কণ্ঠে বলে ওঠে, ধুর পাগলি মেয়ে, এখানে ভয় পাওয়ার কি আছে? আর প্রকাশ যখন তোমাকে এখানে এনেছে, তার মানে তোমাকে সে ভরসাশীল জায়গাতেই এনেছে, তাই না? আর তাছাড়া আমি ছাড়া কেই বা তোমাকে এভাবে স্পর্শ করবে শুনি? ভয় পাওয়ার কিছুই নেই প্রিয়দর্শিনী, আমি আছি তো এখানে, নাকি? প্রিয়দর্শিনী আশমিরের কথায় কোনো কথা বলছে না। চুপ করে আশমিরের বুকে মাথা রেখে দুই হাত দিয়ে জাপটে ধরে দাঁড়িয়ে আছে। আশমির বুঝতে পারছে তার প্রিয়দর্শিনী খুব ভয় পেয়েছে। আশমির প্রিয়দর্শিনীকে নিজের থেকে ছাড়িয়ে অন্ধকারেই প্রিয়দর্শিনীর শাড়ির আঁচলটা খুঁজে কাঁধে উঠিয়ে দেয়। প্রিয়দর্শিনীকে কোলে নিয়ে হাঁটা শুরু করে। হঠাৎ কোলে নেওয়ায় প্রিয়দর্শিনী আশমিরের শার্টের কলার খামচে ধরে। তা দেখে আশমির হালকা হাসে। আশমির প্রিয়দর্শিনীকে নিয়ে পেছন গেট দিয়ে বেরিয়ে পড়ে। প্রিয়দর্শিনী এক দৃষ্টিতে চাঁদের আলোয় আসা আশমিরের মুখের পানে তাকিয়ে আছে। আশেপাশে আর কোনো খেয়াল নেই। আশমির তাকে কোথায় নিয়ে যাচ্ছে না যাচ্ছে তার কোনো কিছুতেই খেয়াল নেই। সে তো ব্যস্ত তার প্রেমিক পুরুষকে দেখতে। তার কাছে মনে হচ্ছে আজীবন এই মুখ পানে তাকিয়ে থাকলেও যেন তার মন ভরবে না। তাকে দেখার তৃষ্ণা যে তার এই জন্মে মিটবে না। আশমির গন্তব্যে এসে প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে বলে ওঠে, কি দেখছো? আশমিরের কথা যেন প্রিয়দর্শিনীর কানে পৌঁছায়নি। আশমির প্রিয়দর্শিনীর কাণ্ড দেখে মিটমিট করে হাসছে। আশমির এবার প্রিয়দর্শিনীকে আবার বলে ওঠে, এভাবে তাকিয়ে থেকো না জান, এভাবে তাকিয়ে থাকলে যে তোমাকে পুরো খেয়ে ফেলতে ইচ্ছে করে। আশমিরের কথায় প্রিয়দর্শিনীর কানে যেতেই কেসে ওঠে। প্রিয়দর্শিনী আমতা আমতা করতে থাকে। তা দেখে আশমির জোরে জোরে হেসে ওঠে। প্রিয়দর্শিনী মুগ্ধ হয়ে আশমিরের দিকে তাকিয়ে আছে। কি সুন্দর হাসি! প্রিয়দর্শিনী দুই চোখ ভরে তাকিয়ে আছে। এই প্রথম মানুষটাকে এইভাবে হাসতে দেখল। একেবারে মন কাড়া হাসি। আশমির হাসি থামিয়ে প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে দেখে প্রিয়দর্শিনী তার দিকেই তাকিয়ে আছে। আশমির হাসি থামাতেই প্রিয়দর্শিনী বলে ওঠে, কি হলো, হাসি থামালেন কেন? ভালোই তো লাগছিল আপনাকে হাসলে, কিন্তু খুব সুন্দর লাগে তালুকদার সাহেব। আশমির প্রিয়দর্শিনীর মুখে তার প্রশংসা শুনে মনে মনে কিছুটা খুশি হয়। প্রিয়দর্শিনীর কথায় আশমির মুচকি হেসে বলে ওঠে, আমরা এসে গেছি প্রিয়দর্শিনী, এবার নামো আমার কোল থেকে। নাকি সারা রাত আমার কোলে থাকার প্ল্যান করছো তুমি? আমার কিন্তু কোনো সমস্যা নেই, তুমি কোলে থাকলে আমারই ভালো হবে। আমি তোমাকে বেশি বেশি আদর করতে পারবো। বলেই আশমির বাঁকা হাসে। আশমিরের কথা শুনে প্রিয়দর্শিনী লাফ দিয়ে নেমে পড়ে কোল থেকে।
প্রিয়দর্শিনী আশমিরের কোল থেকে নামতেই সামনে তাকাতেই পুরো অবাক, সাথে সাথে তার ছোট ছোট চোখগুলো বড় বড় হয়ে যায়। প্রিয়দর্শিনী এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তারা উঁচু একটা পাহাড়ে অবস্থান করছে। পুরো পাহাড়ের উপরেরটায় লাল বেলুনে সাজিয়ে মরিচবাতি দিয়ে ডেকোরেশন করা হয়েছে। পাহাড় থেকে পুরো ব্যস্ত শহরটাকে দেখা যাচ্ছে। প্রিয়দর্শিনী মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। প্রিয়দর্শিনী আশমিরকে কিছু বলার জন্য পিছন ফিরতেই দেখতে পায় আশমির হাঁটু গেড়ে বসে আছে তার দিকে হাত দিয়ে, আর ডায়মন্ডের সাদা পাথরের ছোট্ট একটি পাথরের আংটি, সাথে আশমিরের ঠোঁটে লেগে থাকা সেই মন কাড়া হাসি। প্রিয়দর্শিনী এক দৃষ্টিতে তাকিয়ে আছে আশমিরের দিকে। আশমির মুচকি হেসে প্রিয়দর্শিনীকে বলে ওঠে, আমি ঠিক তোমাকে কি বলে প্রপোজ করব ঠিক বুঝতে পারছি না প্রিয়দর্শিনী। আমি সবার চাইতে অনেকটা আলাদা একজন মানুষ। আমি এসব প্রেম ভালোবাসা কখনোই বিশ্বাস করতাম না। মেয়েদের প্রতি আমার কখনো কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু তোমাকে যখন প্রথম আমি দেখি, মেহরুনের ফোনে দেখেছি, সেদিন আমি তোমার প্রেমে পড়তে বাধ্য হয়েছি। সেদিন আমি তো তোমার মুখটাও দেখিনি। মজার ব্যাপার কি জানো, আমি তোমাকে না দেখেই ভালোবেসেছি। যেদিন তোমাকে দেখতে গিয়েছিলাম সেদিন তোমাকে দেখে আমার একটা জিনিস মাথায় বারবার জানান দিয়েছিল, তুমি আমার একমাত্র ভালো থাকার কারণ। আমি আজও জানি না আমি তোমাকে কতটুকু ভালোবাসি, বা এটাকে ভালোবাসা বলে কিনা। আমি জানি না আজও আমি তোমার মনে আমার জন্য ভালোবাসা তৈরি করতে পেরেছি কিনা। আমি জানি না তুমি আমায় ভালোবাসো কিনা, কিন্তু বিশ্বাস করো, এতে আমার কোনো কষ্ট নেই। আমাদের দুজনের জন্য আমার ভালোবাসাটাই যথেষ্ট। সবাই বলে ভালোবাসার জন্য নাকি মরতে পারবে, কিন্তু তুমি যদি তা আমাকে জিজ্ঞেস করো তাহলে আমার উত্তর হবে না, আমি মরতে পারবো না। কারণ আমি চাই তোমার সাথে বাঁচতে, তোমার সাথে সারা জীবন পার করতে। জীবনের শেষ অবধি আমি তোমার সাথে থাকতে চাই। আমি তোমার শেষ বয়সের সঙ্গী হতে চাই। শেষ বয়সে আমি তোমার চলার লাঠি হতে চাই। দেবে কি আমার সঙ্গ? হবে কি আমার শেষ বয়সের সঙ্গী? বিয়ে করবে আমায় প্রিয়দর্শিনী? আশমির একদমে কথাগুলো বলে থামে। প্রিয়দর্শিনী এতক্ষণ এক দৃষ্টিতে আশমিরের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। তার চোখ ছলছল করছে, যেন একটু ছোঁয়া পেলেই গড়িয়ে পড়বে। আশমির প্রিয়দর্শিনীর উত্তরের জন্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়দর্শিনীর দিকে। প্রিয়দর্শিনী কোনো উত্তর দিচ্ছে না। আশমির প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, প্রিয়দর্শিনী কি এখনো আমায় ভালোবাসতে পারেনি? ও কি আমায় বিয়ে করতে চায় না? পরিবারের কথা ভেবে কি আমায় বিয়েটা করতে চাচ্ছে? এসব হাজারো কথা ভাবতে থাকে আশমির। মুহূর্তেই আশমিরের মনটা খারাপ হয়ে যায়। তার চোখে মুখে বিষণ্ণতা ছড়িয়ে পড়ে মুহূর্তেই। আশমির প্রিয়দর্শিনীকে চুপ থাকতে দেখে বলে ওঠে, কি হলো প্রিয়দর্শিনী, কিছু বলছো না যে? তুমি কি আমায় বিয়েটা করতে চাও না? সত্যি কি আমি তোমার মনে আমার জন্য কোনো অনুভূতি জাগাতে পারিনি প্রিয়দর্শিনী? প্রিয়দর্শিনী নিশ্চুপ। আশমির প্রিয়দর্শিনীর চুপ থাকা দেখে মলিন হেসে জোরে একটা নিঃশ্বাস ফেলে মাথাটা নিচু করে ফেলে। আশমির বসা থেকে যখনই উঠে যেতে নেবে তখনই ঝড়ের গতিতে প্রিয়দর্শিনী এসে আশমিরকে জড়িয়ে ধরে। আশমির হঠাৎ এমন হয় ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলে আবার ঠিক হয়ে বসে সে। প্রিয়দর্শিনী কাঁদতে কাঁদতে বলে, কে বলেছে আমি আপনাকে বিয়ে করতে চাই না? আমি কি একবারও বলেছি আমি বিয়ে করতে চাই না? তাহলে চুপ ছিলে কেন? চুপ ছিলাম বলেই কি আপনাকে ভাবতে হবে যে আমি আপনাকে বিয়ে করতে চাই? প্রিয়দর্শিনীর কথায় আশমিরের ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে। আশমির তার উত্তর জানতে প্রিয়দর্শিনীকে জিজ্ঞাসা করে, বিয়ে করবে আমায়? প্রিয়দর্শিনী আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ে করব আপনাকে তালুকদার সাহেব। আশমির খুশি হয়ে দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে প্রিয়দর্শিনীকে। আশমিরের চোখ দিয়ে খুশিতে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে অজান্তেই। আশমির প্রিয়দর্শিনীকে নিজের থেকে ছাড়িয়ে নিজের 2 হাতে প্রিয়দর্শিনীর মুখ আগলে নিয়ে অজস্র চুমুতে ভরিয়ে দিতে থাকে। দুজনের মুখেই হাসি। আশমির প্রিয়দর্শিনীর কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে, তুমি জানো না প্রিয়দর্শিনী, আজ আমি অনেক অনেক খুশি। ধন্যবাদ তোমায় প্রিয়দর্শিনী, আমার জীবনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। বলেই আশমির প্রিয়দর্শিনীকে জড়িয়ে ধরে। দূর থেকে মেহেরুন আর প্রকাশ এসব দেখে। তাদের মুখেও হাসি ফুটে ওঠে। প্রকাশ মেহেরুনের দিকে তাকিয়ে বলে ওঠে, এবার আমাদের চলে যাওয়া উচিত, ওদের একটু একা থাকতে দেওয়া উচিত। প্রকাশের কথায় মেহেরুন হালকা হেসে বলে ওঠে, চলো। হ্যাঁ চলো, আমরাও এখন গিয়ে একটু প্রেম করি। প্রকাশের কথায় মেহেরুন হাসে। প্রকাশ মেহেরুন দুজনে একবার আশমির প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে চলে যায়। আশমির প্রিয়দর্শিনীর কপালে চুমু দিয়ে বলে, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না।
প্রিয়দর্শিনী, শুধু তুমি আমার পাশে থাকো। প্রিয়দর্শিনী হালকা হেসে আশমিরের এক হাত শক্ত করে ধরে বলে। এই যে আপনার হাত ধরলাম তালুকদার সাহেব, আর ছাড়বো না। আশমির প্রিয়দর্শিনীর কথায় মুচকি হেসে বলে। তোমার মুখে তালুকদার সাহেব কথাটা শুনতে বেশ ভালো লাগে প্রিয়দর্শিনী। তাই কি? হ্যাঁ। প্রিয়দর্শিনী শুধু হালকা হাসে, কোনো উত্তর দেয় না। আশমির প্রিয়দর্শিনীকে বলে ওঠে। চলো তোমাকে একটা জিনিস দেখাই। জিনিস? আহা, এত প্রশ্ন কেন করো? চলো আগে আমার সাথে, তারপর দেখতে পাবে। প্রিয়দর্শিনী আর কথা বাড়ায় না, আশমিরের সাথে বসা থেকে ওঠে, তার সাথে হাঁটা শুরু করে। আশমির কিছুটা সামনে যেতেই পাহাড়ের একপাশে একটা ঝোপের দিকে নিয়ে গিয়ে দাঁড় করায় প্রিয়দর্শিনীকে। প্রিয়দর্শিনী আশমিরের দিকে প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকিয়ে থাকে। আশমির হালকা হেসে নিচ থেকে একটি ইটের টুকরো নিয়ে সেদিকটায় ঢিল মারে। সঙ্গে সঙ্গে শত শত জোনাক পোকার দেখা মেলে। প্রিয়দর্শিনীর চোখ সাথে সাথে বড় হয়ে যায়। জোনাকি পোকার আলোতে তার চোখের মণিতে আলোর রেখা ফুটে ওঠে। প্রিয়দর্শিনী দৌড়ে গিয়ে জোনাকি পোকাগুলো ধরার চেষ্টা করতে থাকে। প্রিয়দর্শিনী চারিদিকে ছুটে ছুটে খিল খিল করে হাসতে থাকে আর জোনাকি পোকার পিছনে ছুটতে থাকে। আশমির মুগ্ধ হয়ে তার প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে থাকে। কি সুন্দর খিলখিল করে হাসছে তার প্রিয়দর্শিনী। রাতের এই নির্জন মুহূর্তে চারিদিকে তার প্রিয়দর্শিনীর হাসির আওয়াজের বাড়ি খাচ্ছে। আশমির এর ঠোঁটে হাসি ফোটে। বেশ অনেকক্ষণ সময় কেটে যায়। এখনও প্রিয়দর্শিনী জোনাকি পোকাতেই মেতে আছে। আশমির এবার হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টো বাজে। আশমির এবার প্রিয়দর্শিনীর কাছে গিয়ে হাত ধরে সামনে ফিরে বলে। অনেক রাত হয়েছে প্রিয়দর্শিনী, এবার তো বাসায় যেতে হবে। প্রিয়দর্শিনী বাসায় যাওয়ার কথা শুনে মুখটা বেলুনের মতন চুপসে যায়। তা দেখে আশমির বলে ওঠে। কি হলো প্রিয়দর্শিনী? আমার যেতে ইচ্ছে করছে না। তা বললে হয় না শোনা, অনেক রাত হয়েছে। তোমাকে আবার অন্য একদিন নিয়ে আসবো, কেমন? না, আমি যাব না। প্লিজ লক্ষ্মীটি, এত জেদ করে না। আমি তোমাকে অন্য একদিন নিয়ে আসবো, প্রমিস। আশমিরের কথায় প্রিয়দর্শিনী কানেই নিল না। প্রিয়দর্শিনী নাছোড় বান্দার মতো বলে ওঠে। আমি যাব না তালুকদার সাহেব, আমার এখানে অনেক ভাল লাগছে। আমার যেতে ইচ্ছে করছে না। প্লিজ আজকে রাতটা না হয় এখানেই থাকি, ভোর হলে চলে যাব। কিন্তু আশমিরকে কথা শেষ করতে না দিয়েই প্রিয়দর্শিনী মুখটাকে ইনোসেন্ট ফেস করে বলে ওঠে। প্লিজ তালুকদার সাহেব, প্লিজ আজকে রাতটা। আশমির একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। ওকে, তাহলে তুমি এখানে ওয়েট করো, আমি প্রকাশকে ফোন করে জানিয়ে দিচ্ছি। আশমিরের কথা শুনে প্রিয়দর্শিনী খুশিতে গদগদ হয়ে লাফ দিয়ে আশমিরকে জড়িয়ে ধরে বলে ওঠে। ধন্যবাদ তালুকদার সাহেব। আশমির প্রিয়দর্শিনীর এমন বাচ্চামো কাণ্ডে মুচকি হেসে প্রিয়দর্শিনীকে জড়িয়ে ধরে, কপালে চুমু খেয়ে ছেড়ে দেয়। প্রিয়দর্শিনী জোনাকি পোকাতে মন দেয়। আশমির প্রকাশকে ফোন করে জানিয়ে দেয়। ভোর 4টে, এখনও চারপাশে পুরো অন্ধকার। প্রিয়দর্শিনী আর আশমির পাহাড়ের উপরে থাকা বেঞ্চের উপরে বসে আছে। প্রিয়দর্শিনী আশমিরের বুকে মুখ গুজে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আশমির সজাগ, তার প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। প্রিয়দর্শিনী ঘুমের মধ্যে হালকা নড়ে চড়ে আশমিরের বুকে নাক ঘষতে থাকে। তা দেখে আশমির ঠোঁট কামড়ে হাসে। প্রিয়দর্শিনী নাক ঘষতে ঘষতে আবার ঘুমিয়ে পড়ে। আশমির ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4:30 বাজে। আশমির খুব সাবধানে প্রিয়দর্শিনীকে কোলে তুলে নেয়, তারপরে হাঁটা শুরু করে। আশমির গাড়ির সামনে গিয়ে খুব সাবধানে প্রিয়দর্শিনীকে গাড়িতে বসিয়ে দেয়। আশমিরও গিয়ে গাড়িতে বসে পড়ে। আশমির খুব সাবধানে প্রিয়দর্শিনীকে বুকে জড়িয়ে নিয়ে গাড়ি স্টার্ট দেয়। বেশ কিছু সময় পর আশমিরের গাড়ি এসে থামে নৌসিনদের বাড়ির সামনে। গাড়ি থামিয়ে আশমির ফোন বের করে প্রকাশকে কল করে। 2-3 বার ফোন বাজতেই ফোন রিসিভ করে। বাহিরে বের হ, প্রিয়দর্শিনীকে রুমে নিয়ে যেতে হবে। ওকে, আমি আসছি। বলেই ফোন কেটে দেয়। আশমির প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে কপালে একটা চুমু দিয়ে প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে থাকে। মিনিট 5 পর প্রকাশ আসে। প্রকাশ এসে দেখে প্রিয়দর্শিনী আশমিরের বুকে মুখ গুজে ঘুমিয়ে আছে। তা দেখে প্রকাশ আস্তেই করে বলে উঠল। কিরে, বনু কি ঘুমিয়ে পড়েছে? ওকে কোলে করে নিয়ে যেতে হবে, তুই একটু নিয়ে যা। আচ্ছা। আশমির প্রিয়দর্শিনীকে নিজের থেকে ছাড়িয়ে নিতে গেলে প্রিয়দর্শিনী আশমিরের শার্টের কলার খামচে ধরে। আশমির তাই দেখে দীর্ঘশ্বাস ফেলে। খুব সাবধানে প্রিয়দর্শিনীকে ছাড়িয়ে নেমে পড়ে।
গাড়ি থেকে নেমে প্রিয়দর্শিনীর দিকে ঝুঁকে কপালে চুমুখে সরে আসে। প্রকাশ এটা দেখে মুচকি হাসে। আশমির প্রকাশকে বলে ওঠে, ওকে নিয়ে যা। হুম। বলেই প্রকাশ খুব সাবধানে কোলে তুলে নিয়ে আশমিরের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আশমির, প্রকাশ আর প্রিয়দর্শিনীর ভেতরে যাওয়া অবধি তাকিয়ে থাকে। প্রকাশটা চলে গেলে আশমির গাড়িতে উঠে রওনা হয় তালুকদার বাড়ির উদ্দেশ্যে। প্রকাশ রুমে গিয়ে প্রিয়দর্শিনীকে খুব সাবধানে শুইয়ে দেয়। তারপর গায়ে একটা পাতলা চাদর টেনে দিয়ে কপালে একটা চুমু দিয়ে লাইট অফ করে চলে যায় নিজের রুমের দিকে। আজ গায়ে হলুদ। মেহেরুন বাড়ি থেকে আশমিরের হলুদ শেষ করে এসেছে নৌসিনদের বাড়িতে। নৌসিন আর প্রিয়দর্শিনীকে হলুদ লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে গাঁদা গোলাপ ফুলের গহনা আর মুখে হালকা সাজ। প্রিয়দর্শিনী আর নৌসিনকে হলুদ মাখানো হচ্ছে, সবাই এসে হলুদ লাগাচ্ছে। মেহেরুন, নৌসিন আর প্রিয়দর্শিনীর সাথে বেশ কয়েকটা ছবি ভিডিও করে। হলুদ ফাংশন শেষ হলে প্রিয়দর্শিনী আর নৌসিন চলে যায় গোসল করতে। প্রিয়দর্শিনী লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। চুলগুলো মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করতে থাকে। প্রিয়দর্শিনীর আজ মনে হচ্ছে আজ তাকে অন্য দিনের চেয়ে আরও সুন্দর লাগছে। তার গালে এখনও কিছু হলুদের রং লেগে আছে। প্রিয়দর্শিনী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তাকে দেখে মুচকি হাসে। আশমির আর আদ্রিয়ানও, আমজাদ তালুকদার সকলেই কাজে লেগে পড়েছেন। সব কিছু নিজেরা দাঁড়িয়ে থেকে ডেকোরেশন করাচ্ছে। মেহেন্দি আর হলুদ অনুষ্ঠানটা ঘরোয়াভাবে করলেও বিয়ে আর রিসেপশনটা হবে ধুমধাম করে। পুরো শহর রাঙিয়ে তুলতে চান আমজাদ তালুকদার। তালুকদার বাড়ির 2 ছেলের বিয়ে বলে কথা, পুরো শহর না রাঙিয়ে তুললে হবে নাকি? প্রিয়দর্শিনী রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তার শরীর অনেক বেশি ক্লান্ত থাকায় সে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। আশমির রাত 2টো বাজে। কাজের হাতের কাজ সব শেষ করে খাওয়া দাওয়া করে রুমে এসে ফোনটা হাতে নিয়ে বলে ওঠে, প্রিয়দর্শিনীকে কি ফোন দিব? না থাক, হয়তো ঘুমিয়ে পড়েছে। রাত 2টা বাজে এখন, আর ওকে ডিস্টার্ব করার প্রয়োজন নেই। বলেই আশমির ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে ব্যালকানিতে চলে যায়। ব্যালকানিতে গিয়ে একটা সিগারেট জ্বালিয়ে আপন মনে ফুঁকতে থাকে আর আকাশপানে মুখ করে সিগারেটের ধোঁয়াগুলো ছাড়তে থাকে। আশমিরের কিছু একটা মনে হতেই রুমে গিয়ে বিছানা থেকে ফোনটা নিয়ে আবার ব্যালকানিতে চলে যায়। ব্যালকানিতে গিয়ে ব্যালকানিতে থাকা দোলনাতে বসে পড়ে। এক হাত দিয়ে ফোন টিপে গ্যালারিতে ঢুকে প্রিয়দর্শিনী ছবিগুলো দেখতে থাকে। আশমিরের হাতে 2 আঙুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট। প্রিয়দর্শিনী ছবিগুলো এক এক করে দেখছে আর সিগারেটের কালো বিষাক্ত ধোঁয়াগুলো নিজের মধ্যেই টেনে নিচ্ছে। আশমির প্রিয়দর্শিনীর ছবি দেখতে দেখতে হঠাৎ প্রিয়দর্শিনীর সেই ছবিগুলো সামনে আসে, যেই ছবিগুলো মেহেরুন প্রথম দিন প্রিয়দর্শিনীর অজান্তেই তুলেছিল। আশমিরের চোখগুলো আটকে আসে প্রিয়দর্শিনীর সেই ওড়নাবিহীন উন্মুক্ত ফর্সা গলা আর বুকে। আশমিরের এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আশমির এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আশমির ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে তুলে বলে, আর মাত্র কয়েকটা ঘন্টা প্রিয়দর্শিনী, এরপর আমি পুরোপুরি তোমাকে আমার করে পাবো। আর মাত্র কয়েক ঘন্টা পর আমার অপেক্ষার দিন শেষ হবে আমার প্রিয়দর্শিনীর প্রহর। বলেই আশমির মুচকি হাসে। খানবাড়িতে আজ মানুষের কোলাহলের শেষ নেই। আর কিছু সময় পরে তালুকদার বাড়ির লোকেরা চলে আসবে। প্রিয়দর্শিনী আর নৌসিনকে আজ খুব সুন্দর করে সাজানো হয়েছে। লাল লেহেঙ্গা, সাথে ম্যাচিং হিজাব, নেকাব। অসম্ভব সুন্দর লাগছে দুইজনকে। প্রিয়দর্শিনী খুব নার্ভাস ফিল করছে। তার ভাবতেই অবাক লাগছে আর কিছু মুহূর্তের পরেই সে আশমির তালুকদারের অর্ধাঙ্গিনী হবে। তালুকদার বাড়ির লোকেরা চলে এসেছে। নিচ থেকে হই চই শোনা যাচ্ছে। সকলেই জোরে জোরে চিল্লিয়ে বলতে থাকে, বর এসেছে, বর এসেছে। এটা কানে আসতেই প্রিয়দর্শিনীর বুকের ভিতরটা কেমন জানি করে উঠল। প্রিয়দর্শিনী জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তার হাত পা কাঁপছে, যেন অজানা এক অনুভূতির সাথে পরিচয় হচ্ছে। মেহেরুন 2 হাত দিয়ে লেহেঙ্গা উঁচু করে সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে উপরে উঠছে। প্রিয়দর্শিনীর রুমের দিকে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠে সামনে এগোতেই বলিষ্ঠ এক শরীরের সাথে ধাক্কা খেল। মেহেরুন আহ বলে সামনে তাকাতেই দেখে প্রকাশ তার দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে। মেহেরুন প্রকাশের রাগী চেহারা দেখে শুকনো ঢোক গেলে। সে বুঝতেই পারছে না হঠাৎ এই ধলা বান্দরের কী হয়েছে।
এইভাবে রাগী লোক নিয়ে তার দিকে তাকিয়েই বা কেন আছে? তার জানা মতে সে তো কিছুই করেনি, তাহলে এইভাবে রাক্ষসের মতো তাকিয়েই বা আছে কেন? প্রকাশ মেহেরুনকে বাজ খাই গলায় ধমক দিয়ে বলে ওঠে, ওনা যখন নিতে পারেন না তাহলে ওনা পড়েন কেন? ওনা না পারলে তো পারেন নাকি? প্রকাশের কথায় মেহেরুন ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে। তারপর নিজের দিকে তাকাতেই দেখতে পায় তার লেহেঙ্গার ওড়নাটা তার বুক থেকে অনেকটা সরে গেছে। মেহেরুন তোরই ঘড়ি করে সেটা ঠিক করে বলে ওঠে, আসলে সরি, খেয়াল করিনি। প্রকাশ মেহেরুনের আর কোনো কথা না শুনেই হনহন করে নিচে নেমে যায়। মেহেরুন প্রকাশের যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতেই তাকিয়ে থাকে। প্রকাশ নিচে চলে যেতেই মেহেরুন হতাশার নিঃশ্বাস ফেলে প্রিয়দর্শিনী আর নওশিনের কাছে চলে যায়। প্রিয়দর্শিনী আর নওশিনের কিছু ফ্রেন্ড কাজিনরা সকলেই মিলে কথা বলছিল। তখনই মেহেরুন এসে নওশিন আর প্রিয়দর্শিনীকে জড়িয়ে ধরে বলে ওঠে, তোমাদের অনেক মিস করেছিলাম ভাবি। মেহেরুনের কথায় নওশিন আর প্রিয়দর্শিনী মুচকি হেসে দুজনে একসাথে বলে ওঠে, আমরাও তোমাকে অনেক মিস করছিলাম। তোমাকে কিন্তু আজ অনেক সুন্দর লাগছে মেহু। প্রিয়দর্শিনীর কথায় তালে তাল মিলিয়ে নওশিনও বলে ওঠে, প্রিয় ঠিক বলেছে, আজ কিন্তু আমার এই ছোট ননদিনীকে অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর লাগছে। নওশিন আর প্রিয়দর্শিনীর কথায় মেহেরুন খুশিতে গদগদ হয়ে পড়ে। তারপরে প্রিয়দর্শিনী আর নওশিনের ফ্রেন্ডদের সাথে সে বসে আড্ডা দিতে থাকে। অন্যদিকে আশমিরের মন যেন শান্তি হচ্ছে না। একটা বার তার প্রিয়দর্শিনীকে দেখার তৃষ্ণা জাগছে। তৃষ্ণার্ত চোখগুলো দিয়ে সে তার প্রিয়দর্শিনীর আসার অপেক্ষায় সিঁড়ি পানে তাকিয়ে থাকে। বেশ কিছু সময় কাজী সাহেব ও উকিল এসে পড়ে। এবার বিয়ের কাজ শুরু করা হবে। নওশিন আর প্রিয়দর্শিনীকে নিয়ে নিচে নিয়ে আসছে মেহেরুন। আশমির প্রিয়দর্শিনীর অপেক্ষায় সিঁড়ির পানেই তাকিয়েছিল। হঠাৎ চোখ যায় তার সিঁড়ির পানে লাল বিয়ের লেহেঙ্গা পরিহিত এক সুন্দরী রমণীর উপর। আশমির থমকে যায়, এক দৃষ্টিতে সে তাকিয়ে থাকে। প্রিয়দর্শিনীর সামনে তাকাতেই আশমিরের সাথে তার চোখাচোখি হয়। সাথে সাথে লজ্জায় চোখ নামিয়ে ফেলে প্রিয়দর্শিনী। প্রিয়দর্শিনী ও নওশিনকে সাদা পাতলা পর্দার আড়ালে বসানো হয়। তাদের অপর পাশে আশমির আর আদ্রিয়ান। আশমির পর্দার উপর পাশ থেকে প্রিয়দর্শিনীকে দেখতে থাকে। কাজী সাহেব তার জায়গায় বসে আছেন। পাশে বসেছে আশমির। তার মুখে সেই চিরপরিচিত গম্ভীর ভাব, কিন্তু চোখের গভীরে লুকিয়ে থাকা এক ধরনের শীতল উত্তেজনা। অন্যদিকে পর্দার ওপারে বসে আছে প্রিয়দর্শিনী। লাল লেহেঙ্গা আর হিজাবে ঢাকা তার সুন্দর মুখে এখনও অস্থিরতার ছাপ স্পষ্ট। কাজী সাহেব তার রীতি অনুযায়ী প্রথমে আদ্রিয়ান আর নওশিনের বিয়ের কাজ সম্পূর্ণ করেন। তারপরে আশমিরের কাছে যায় কাজী সাহেব। আশমিরকে কবুল বলতে বলল। ঘর ভর্তি মানুষের নিঃশ্বাস যেন থেমে আছে। আশমিরের ঠোঁট একবার কাঁপল, তারপরে শক্ত গলায় বলল, একটি শব্দেই যেন আশেপাশের বাতাস থমকে গেল। তারপরে কাজী সাহেব আরও দুইবার একই কথা বললেন। আশমির প্রত্যেকবার তার স্বাভাবিক গাম্ভীর্য নিয়ে বলল, পর্দার ওপারে প্রিয়দর্শিনী বসে। প্রিয়দর্শিনীর বুকের ভেতরে তীব্র রকমের ধুকপুক করছে। আশমিরের কবুল শব্দগুলো তার কানে এসে পৌঁছালে তার সারা শরীর শিউরে উঠল। তাকে ঘিরে থাকা কাজিন ও বান্ধবীরা ফিসফিসিয়ে হাসছে। এরপর কাজী সাহেব এবার তার দিকে ফিরে বললেন। প্রিয়দর্শিনীর কণ্ঠ যেন আটকে আছে। তার চোখে পানি টলমল করতে লাগলো। এক মুহূর্তের জন্য চারপাশটা কেমন যেন ঝাপসা হয়ে এলো। সবাই তাকিয়ে আছে তার দিকে। সে ধীরে ধীরে চোখ বদ্ধ করে ফিসফিসিয়ে বলল, কবুল। কাজী সাহেব আবার দ্বিতীয়বার একই কথা জিজ্ঞাসা করলেন, এবার কিছুটা শক্ত গলায়। প্রিয়দর্শিনী বলল। শেষবার যখন কাজী সাহেব জিজ্ঞাসা করলেন, তখন প্রিয়দর্শিনী মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বলল, বিয়ে শেষ হলে সাথে সাথেই আশেপাশে হাসি উল্লাস আর আনন্দের হইচই শুরু হয়ে যায়। আশমির এক ঝলক প্রিয়দর্শিনীর দিকে তাকায়। পর্দার উপরে থাকা সেই চেনা মুখ তাকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। সবাই ঘরে আলহামদুলিল্লাহ বলে উঠল। নতুন জীবনের শুরুটা হয় নীরব অনুভূতির মাঝে, যেখানে শুধুই দুটি মানুষের বন্ধন ছিল। ঘর জুড়ে আনন্দের হইচই ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। সবাই জানে এই মুহূর্তটি প্রতিটি বিয়ের সবচেয়ে আবেগঘন অংশ।
প্রিয়দর্শিনী ও নওশিন তার বাবাদের হাত ধরে দাঁড়িয়ে আছে, চোখ টলমল করছে। আশেপাশে কাজিন, বান্ধবী, আত্মীয় স্বজন সবাই একে একে এসে তাকে বিদায় জানাচ্ছে। প্রিয়দর্শিনীর মা তার পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে মেয়েকে জড়িয়ে ধরল। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কিছুই বলতে পারছে না, শুধু ফিসফিসিয়ে বলল, তোর নতুন জীবন যেন সুখের হয় মা, সব সময় মাথা উঁচু করে থাকিস। প্রিয়দর্শিনী কোনো উত্তর দিতে পারল না, তার গলা যেন আটকে গেছে, শুধু মাথা ঝুঁকিয়ে মায়ের বুকে মুখ লুকিয়ে ফেলল। তৌহিদ চৌধুরীর চোখের কোণে ভিজে গেছে, নীরবে এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রেখে বলল, তুই সুখে থাকলেই আমাদের সব কিছু পূর্ণ হবে। এখন থেকে তোর স্বামীর বাড়ি তোর আসল জায়গা, তাকে এবং তার পরিবারকে আপন করে নে। সব সময় ভালো থাকিস মা। প্রিয়দর্শিনী বাবার হাত শক্ত করে ধরে রেখেছে, তার কান্না আটকে রাখা সম্ভব হলো না। দুই চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আশেপাশে সবাই নীরবে সেই আবেগঘন দৃশ্য দেখছে। আশমির প্রিয়দর্শিনীর কাছে এসে দাঁড়ায়। প্রিয়দর্শিনী তার মায়ের বুক থেকে মাথা তুলে বলে ওঠে, আম্মু দাভাই কোথায়? প্রকাশ বাগানে আছে। প্রিয়দর্শিনী দৌড়ে যায় বাগানের দিকে। প্রিয়দর্শিনী গিয়ে দেখে প্রকাশ উল্টো পাশ ফিরে দাঁড়িয়ে আছে। প্রিয়দর্শিনী আলতো হাতে প্রকাশের কাঁধে হাত রাখে। প্রকাশ হাত রেখেছে দেখার জন্য পিছনে ফিরতেই দেখতে পায় প্রিয়দর্শিনীকে। প্রিয়দর্শিনী প্রকাশের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রকাশের চোখে পানি, তা দেখে প্রিয়দর্শিনী বলে ওঠে, তুমি কাঁদছো দাভাই? প্রিয়দর্শিনীর কথা শুনে প্রকাশ তোড়েই ঘড়িয়ে করে চোখের পানি মুছে নিয়ে বলে ওঠে, কোথায় খাচ্ছি আমি? আমার চোখে কি যেন পড়েছে, তাই পানি পড়ছে। তুই বেশি বুঝিস। প্রকাশের কথায় প্রিয়দর্শিনী মলিন হেসে বলে, সত্যি তো দাভাই, তোমার কষ্ট হচ্ছে না আমার জন্য একটু? আমি তো চলে যাচ্ছি তোমাকে ছেড়ে। প্রকাশ আর নিজেকে কঠোর রাখতে পারে না। প্রিয়দর্শিনীকে জাপটে ধরে হাউ মাউ করে কান্না করে ওঠে। প্রিয়দর্শিনীও কাঁদছে। দূর থেকে সকলেই তাদের কান্না দেখে কাঁদছে। মেহেরুন এক দৃষ্টিতে প্রকাশের দিকে তাকিয়ে আছে, তার চোখেও পানি। আশমির দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে। প্রকাশ এবার নিজেকে সামলে নিয়ে প্রিয়দর্শিনীকে নিয়ে আশমিরের কাছে দাঁড় করায়। তারপর আশমিরের হাতে প্রিয়দর্শিনীর হাত দিয়ে বলে ওঠে, আমাদের প্রাণ ভ্রমরাটা আজ আমি তোর হাতে তুলে দিলাম। ওকে সারা জীবন আগলে রাখার দায়িত্ব তোর। আশমির, কখনো কষ্ট পেতে দিস না। আশমির প্রকাশের কথায় মুচকি হেসে বলে, তুই চিন্তা করিস না, আমার মৃত্যুর শেষ দিন অবধি আমি প্রিয়দর্শিনীকে আগলে রাখবো। আশমিরের কথায় প্রকাশ হালকা প্রশান্তির হাসি হাসে। আশমির প্রিয়দর্শিনীকে উদ্দেশ্য করে শান্তভাবে বলে, চলো, তোমার জন্য নতুন জীবনের দরজা অপেক্ষা করছে। প্রিয়দর্শিনী তার দিকে তাকালো। সেই গভীর দৃষ্টি দেখে কিছুটা শান্ত হতে চেষ্টা করলো। প্রিয়দর্শিনীও নৌসিনকে গাড়িতে বসানো হলো। সকলে গাড়িতে উঠে বসে গেছে। গাড়ির জানলা দিয়ে তাকিয়ে প্রিয়দর্শিনী একবার মায়ের দিকে ফিরে তাকালো। মায়ের চোখ বেয়ে তখনও জল পড়ছে। বাবা অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। চারিপাশের সবাই একটু দূর থেকে সেই মুহূর্তে সাক্ষী হয়ে রয়েছে। পৃথা বেগম আবারও কাঁপা গলায় বলল, মনে সাহস রাখিস মা, সব ঠিক হয়ে যাবে। প্রিয়দর্শিনী মাথা নিচু করে গাড়িতে উঠে বসল। তার চোখে তখনও কান্নার ছাপ। আশমির ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিল। গাড়ি যখন ধীরে ধীরে চলতে শুরু করলো, প্রিয়দর্শিনী জানলার পাশে বসে শেষবারের মতো মা, বাবা, ভাইয়ের দিকে তাকালো। কান্না আটকানোর চেষ্টা করেও পারল না। তার মাথার ভেতরে শুধু একটা কথাই ঘুরছে, আমার জীবনটাই বদলে গেল আজ। আশমির প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে নরম স্বরে বলল, তুমি কাঁদছো কেন? এটা তো নতুন শুরু। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি ভালো থাকবে। প্রিয়দর্শিনী মুখ তুলে তাকালো, কিন্তু কিছুই বলল না। তার চোখের জল ধীরে ধীরে শুকিয়ে এলো। গাড়ি চলতে থাকে। কিছু সময় আগেই মেহেরুন নৌসিনকে আতিয়ানের ঘরে আর প্রিয়দর্শিনীকে আশমিরের ঘরে এনে বসায়। মেহেরুন প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে বলে, ভাবি, তুমি একটু ভয় পেয়েছো তাই না? দুঃখ করো না। আশমির ভাইয়া অনেক ভালো মানুষ, তুমি তার উপর ভরসা রাখতে পারো। প্রিয়দর্শিনী কিছু বলতে না পেরে শুধু মাথা নিচু করে। মেহেরুন হাসি দিয়ে বলে, আচ্ছা আমি যাচ্ছি, কিন্তু মনে রেখো
আমার ভাইকে খুব ভালোবাসা দিবে। আর হ্যাঁ, এই ঘর থেকে কখনো কষ্ট নিয়ে বের হবে না। মেহেরুন হাসি মুখে দরজা বন্ধ করে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আশমির ঘরে প্রবেশ করে সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে। আশমিরকে দারুণ লাগছিল, তার চেহারায় এক ধরনের প্রশান্তি। ঘরে ঢুকে দরজা বন্ধ করে সে প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে থাকে। প্রিয়দর্শিনী লজ্জায় মাথা নিচু করে বসেছিল। আশমির ধীরে ধীরে এগিয়ে এসে খাটের পাশে বসে মৃদু স্বরে বলল, লজ্জা পাচ্ছ?